প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। এসকেএফ অনকোলজি সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ডক্টর ফায়জা রাহলা। দর্শক, আজকে আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো ব্রেস্ট ক্যান্সার নিয়ে, এবং ব্রেস্ট ক্যান্সারের আর্লি স্ক্রিনিং বলতে কি বোঝায়, কেন ব্রেস্ট ক্যান্সারের আর্লি স্ক্রিনিং দরকার, চিকিৎসা দেওয়ার জন্য এই দ্রুততম সময়ে শনাক্ত করা কেন জরুরি, দেরি হয়ে গেলে কি হতে পারে, এরকম অনেকগুলো বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। এই বিষয়টি নিয়ে কথা বলতে আজ বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন ডক্টর সৈয়দ মোহাম্মদ আরিফুল ইসলাম, ক্যান্সার বিশেষজ্ঞ ও মেডিকেল অনকোলজিস্ট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আমাদের আজকের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে আসলে কথা বলতে চাই এবং অনেক কিছু জানতে চাই, দর্শকদেরকে জানাতে চাই। ব্রেস্ট ক্যান্সার নিয়ে যখন কথা বলি অনেকগুলো প্রশ্ন চলে আসে, তার মধ্যে চিকিৎসা একটি বড় অংশ। তার থেকেও আসলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি আমি মনে করি যে আরও বেশি গুরুত্বপূর্ণ। আমরা স্ক্রিনিং নিয়ে কথা বলবো, কিভাবে আসলে আমরা বুঝতে পারি ব্রেস্ট ক্যান্সার এবং কেন সেটা দ্রুততম সময় হওয়া জরুরি। এই বিষয়টি নিয়ে আপনার কাছে জানার আগে একেবারে শুরুতে যে ব্যাপারটি জানতে চাই সেটা হচ্ছে, আপনি যদি প্রিভ্যালেন্স নিয়ে বলতেন, কেন ব্রেস্ট ক্যান্সারকে আসলে আমরা গুরুত্ব দিচ্ছি, আমাদের দেশের সিচুয়েশনটাও জানতে চাই, এবং পুরো বিশ্বব্যাপী আমাদেরকে যদি বলতে পারতেন যে কত ভাগ মানুষ বা কত ভাগ নারী আসলে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন বা ভোগেন। জি, ধন্যবাদ। বাংলাদেশ এবং বিশ্বের পরিস্থিতি ব্রেস্ট ক্যান্সারের জন্য প্রায় একই রকম, যেটা বলি আমরা সিমিলার। বাংলাদেশের শেষ যে আমাদের পরিসংখ্যান আছে, সেই পরিসংখ্যান অনুযায়ী প্রায় 22.5 জন নারী প্রতি লক্ষে তারা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। এবং সেই যে নারীদের যে আক্রান্তের আমরা যদি ক্রম ধরি, যে এটা ক্রমিক হিসেবে কত নাম্বার সিরিয়ালে পড়ে বাংলাদেশে, তাহলে এটা 4 নাম্বার বা 5 নাম্বার অনেক সময় এই সিরিয়ালে পড়ে। সারা পৃথিবীতেও তাই। তবে মহিলাদের ক্যান্সারের যদি আমরা চিন্তা করি যে শুধুমাত্র পুরুষদের ছাড়া মহিলাদের ক্যান্সার প্রিভ্যালেন্স কাদের বেশি, তাহলে কোন ধরনের ক্যান্সারের বেশি, তাহলে বলা যায় যে প্রথমেই ব্রেস্ট ক্যান্সারের কথাই আসে। এবং সেই জন্য ব্রেস্ট ক্যান্সারের মানে আগে নির্ণয় করাটা খুবই জরুরি, যাতে আগে চিকিৎসা করা যায় এবং দ্রুত রোগীকে সুস্থ করা যায়। যখন আমরা স্ক্রিনিং এর কথা বলছি, একজন রোগীকে আসলে বুঝতে হবে যে উনি কখন ডাক্তারের কাছে আসবেন। আমরা আর্লি স্ক্রিনিং বলতে কি বুঝি, তার আগে আপনি যদি আমাদেরকে একটু বলতেন একজন রোগী কখন ডাক্তারের কাছে আসবেন। অনেক সময় দেখা যায় আমাদের রোগীরা কিন্তু অনেক বেশি দেরি করে ফেলেন। জি জি, এটা অবশ্যই আপনি ঠিক বলেছেন, কারণ এটা আমাদের একটা সামাজিক এবং ধর্মীয় বিভিন্ন বাধা নিষেধের কারণে অনেক সময় এরকম হয়। রোগীরা পুরুষ ডাক্তারের কাছে যেতে চান না, অথবা তার ব্রেস্টের সমস্যা বলতে পারে পরিবারে লজ্জাবোধ করেন। তবে আমার কাছে মনে হয় যে আমরা যেরকমভাবে চিন্তা করছি এখন বাংলাদেশে, ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংটা বাংলাদেশের সরকারের কিন্তু একটা প্রোগ্রাম আছে, ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভিক্যাল ক্যান্সার স্ক্রিনিং এবং টেস্টিং প্রোগ্রাম, এবং ওটা যদি সুন্দর মতো চলে তাহলে এটা নির্ণয় করাটা খুব কঠিন হবে না। কারণ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের উপজেলা পর্যায়ে এবং থানা পর্যায়ে অনেকগুলো হাসপাতাল বা সাব সেন্টার আছে, সেগুলোতে সম্ভব। আর এইটার সমস্যা যেটা হয় যে ব্রেস্ট ক্যান্সার আসলে তো মানুষজন কোনো ধরনের সমস্যা হলে আমাদের মা বা খালা তারা বলতে চান না, এবং এটা না চাওয়ার কারণে দেখা যায় যে অনেক সময় ক্যান্সারটা অনেক সময় দেরিতে ধরা পড়ে, এবং দেরিতে পড়ার কারণেই রোগীর চিকিৎসা এবং অন্যান্য যে সমস্যাগুলো আরও গুরুতর আকার ধারণ করে। উপসর্গগুলো যদি বলতেন যে একেবারে প্রাথমিক পর্যায়ে কি কি ধরনের উপসর্গ থাকে। একেবারে প্রাথমিক পর্যায়ে অনেক সময় কোনো লক্ষণই থাকে না, অনেক সময় মানে আর্লি স্টেজে যদি হয়। এই জন্যই আমাদের আসলে আজ প্রথম আপনি বলেছেন যে স্ক্রিনিং এর কথাটা, স্ক্রিনিংটা খুব বেশি জরুরি। তবে যখন প্রথম ব্রেস্ট ক্যান্সার দেখা দেয় একজন মহিলা তার ব্রেস্টে, ও তার আগে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে যে শুধু মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হয় না, 100 জনে একজন হচ্ছে পুরুষদেরও ব্রেস্ট ক্যান্সার হতে পারে। তাহলে যে কথায় ছিলাম সেটা হলো যে ব্রেস্ট ক্যান্সারের মহিলা যারা আছেন তারা হলো গিয়ে প্রথমে একটা চাকা বা পিণ্ড অনুভব করেন তার ব্রেস্টে, অনেক সময় একটু ভার অনুভব করেন বা সামান্য ব্যথা অনুভব করেন, যদিও ব্যথাটা ব্রেস্ট ক্যান্সারের সাধারণ লক্ষণ না। তবে অনেকেই বলেন যে হালকা ব্যথা অনুভব করেন। তারপর ধীরে ধীরে যখন ক্যান্সারটা বাড়তে থাকে তার প্রকাশটাও একটু ভিন্ন রকম হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে চামড়ার রং পরিবর্তন হয়, ব্রেস্ট থেকে কোনো ধরনের রস বা অন্য কোনো রক্ত নির্গত হয় বা পুজ বা পানি এরকম নির্গত হয়, অথবা বাইরে ঘা দেখা দিতে পারে, অথবা ব্রেস্ট ক্যান্সার যদি আরও বেশি ছড়িয়ে যায়, তার ছড়িয়ে যাওয়ার যে জায়গায় ছড়িয়ে যাবে তার লক্ষণগুলো অনেক সময় দেখা দেয়।
এবার একটু আমাকে যদি স্ক্রিনিংটা নিয়ে বিস্তারিত বলতেন যে আসলে এটা বলতে আমরা কি বুঝি, কি ধাপ আসলে আমরা এর মধ্যে রাখছি। আসলে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং যেটা আছে সেটা এলাকা মানে কোন দেশ অনুযায়ী, এলাকা অনুযায়ী অনেক সময় কিছু পার্থক্য আছে। যেমন যদি আমরা আমেরিকার কথা চিন্তা করি, আমেরিকান সোসাইটি অফ ক্লিনিক্যাল অনকোলজি, ওরা রিকমেন্ড করে সাধারণত ৪৫ বছর পর থেকে স্ক্রিনিং। ৪০ থেকে ৪৫ বছর পর্যন্ত ওরা হলো গিয়ে বলে যে মহিলারা ইচ্ছা করলে তারা ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ে যেতেও পারে, না যেতে পারে 2 বছরে বা 3 বছরে একবার ম্যামোগ্রাম করবে, মানে অনেকটা অপশনালের মতো। আর ৪৫-এর পর থেকে ৬৫ বা ৭০ পর্যন্ত তারা হচ্ছে রেগুলার স্ক্রিনিং করবে, এবং ৭০ বা অনেক ক্ষেত্রে ৭৫-এর পরে স্ক্রিনিং করার প্রয়োজন নাই। এটা ওরা নির্ধারণ করে কিভাবে? ওরা বলে যে 10 বছর যদি একটা মানুষ বেঁচে থাকার সম্ভাবনা থাকে তাহলে ততদিন পর্যন্ত সে স্ক্রিনিং করবে, কিন্তু যদি তার বয়স এমন হয় যে সে 10 বছর পর্যন্ত বাঁচবে না, অনেক বৃদ্ধ, তাহলে তার স্ক্রিনিং বন্ধ। তারা ইউজুয়ালি ৭৫ বছর পর্যন্ত বলে। কিন্তু এই পরিপ্রেক্ষিতে যদি আমরা বাংলাদেশে চিন্তা করি, বাংলাদেশে দুটো সমস্যা। সেটা হচ্ছে যে আমাদের কিন্তু গড় আয়ু সাধারণত ৭৬-৭৭, সেই ক্ষেত্রে আমরা ৭৫ পর্যন্ত স্ক্রিনিং আমাদের জন্য এটা বাস্তবসম্মত না। আবার আমরা ব্যক্তিগতভাবে বাস্তব জ্ঞান অনুযায়ী দেখেছি যে ৪০ বছরের অনেক আগেই বাংলাদেশে অনেক মহিলাই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। তাহলে ৪০ বছর বয়সে স্ক্রিনিং শুরু করাটা বাংলাদেশের জন্য অনেক সময় আমরা মনে করি এটা হয়তো ঠিক হচ্ছে না, আরও আগে হয়তো শুরু করা উচিত। এবং এই জন্য আসলে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংটা আসলে দুই ভাগে ভাগ করে। একটা হচ্ছে যে নর্মাল অ্যাভারেজ রিস্ক পেশেন্টদের জন্য, আর একটা হাই রিস্ক পেশেন্টদের জন্য। এখন হাই রিস্ক পেশেন্ট যারা, তারাই যাদের পারিবারিক ইতিহাস আছে, কমপক্ষে 2 জন নিকটাত্মীয় ব্রেস্ট ক্যান্সার আছে, অথবা তার BRCA বলে একটা জেনেটিক মিউটেশন আছে, অথবা তারা আগে ছোটবেলায় কোনো রেডিয়েশন থেরাপি দিয়েছেন অন্য কোনো ক্যান্সার বা অন্য কিছুর জন্য। এই ধরনের রোগীদের ভবিষ্যতে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাদেরকে খুব অল্প বয়সে স্ক্রিনিং, 25 বছরের মধ্যে স্ক্রিনিংয়ের মধ্যে আনাটা জরুরি। অথবা অনেক ক্ষেত্রে বলা হয় যে তার আত্মীয় যার যে বয়সে ক্যান্সার হয়েছে তার 10 বছর আগে থেকে তার স্ক্রিনিং শুরু করা উচিত। এ হলো গিয়ে সাধারণ। যেটা আপনি বলছেন যে এখানে স্ক্রিনিং শুরু করা উচিত, বয়সটা আপনি বললেন বাংলাদেশে এবং আসলে অন্যান্য দেশে কি ধরনের প্রোটোকল মেনটেন করা হয়। এই যে স্ক্রিনিং বলছে, যখন আসলে একজন রোগী ভাববেন যে আমি এই স্ক্রিনিং করাতে চাই, উনি কোথায় যাবেন এবং উনি কি ধরনের মেন্টাল প্রিপারেশন নেবেন, মানে কি ধরনের টেস্ট করা হয় স্ক্রিনিং এ, এগুলো যদি একটু বলতেন। এখন স্ক্রিনিং এর মানে প্রধান যে পরীক্ষাটা করা হয় সেটা হচ্ছে ম্যামোগ্রাফি করা হয়। এখন ম্যামোগ্রাফি করে সাধারণত ব্রেস্ট ক্যান্সার প্রধানত স্ক্রিনিং করা হয়, কিন্তু অনেক ক্ষেত্রে ডেন্স ব্রেস্ট যদি থাকে, যদি প্রেগনেন্ট ওমেন থাকে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় ম্যামোগ্রাফিতে স্ক্রিনিংয়ে ধরা পড়ে না। সেক্ষেত্রে কম বয়সের মহিলাদের জন্য আল্ট্রাসোনো ব্রেস্ট একটা ভালো পরীক্ষা। এছাড়াও সাধারণত আমরা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন অথবা সেল ব্রেস্ট এক্সামিনেশন বলি, এই দুটো পরীক্ষাও করে থাকি। কিন্তু অনেক ক্ষেত্রে অনেক পৃথিবীর বড় বড় যে অর্গানাইজেশন যারা আছে তারা বলেন যে নিজে যদি এক্সামিনেশন করে তাতে যে খুব বেশি ক্যান্সার ধরা পড়বে তার সম্ভাবনা কিন্তু খুব বেশি না, তবে সচেতনতা জরুরি খুবই, এটা অবশ্যই। রিস্ক গ্রুপ কারা? আমরা এই যে স্ক্রিনিংটা আসলে এখন বলতে চাচ্ছি যে সবারই করা দরকার, এবং আমরা আসলে বলেও দিচ্ছি যে কোন বয়স থেকে করতে হবে। তারপরও কাদের ক্ষেত্রে আসলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্সেস বেশি এবং কাদেরকে আসলে আরো বেশি সিরিয়াসলি বা সতর্ক থাকতে হবে, এটা এই ব্যাপারে যদি পরামর্শ দিতেন। সবচেয়ে ভালো কথা বলেছে, সবচেয়ে একটু আগে আমি উল্লেখ করলাম, সেটা হচ্ছে যে যার পরিবারে যদি কোনো তার মা, বোন, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বলি, তার কারো যদি ব্রেস্ট ক্যান্সার থাকে তাহলে অবশ্যই সে হাই রিস্ক গ্রুপে আছে। দ্বিতীয় হচ্ছে যে তার BRCA বা তার রিলেটেড যে জেনেটিক মিউটেশন আছে, তার যদি তার নিজের নাও থাকে, হয়তো সে টেস্ট করেনি, তার মার আছে বা তার বোনের আছে, তাহলেও সে হাই রিস্ক গ্রুপে থাকে। তৃতীয় হচ্ছে যে তার আগে হয়তো অন্য কোনো রোগ ছিল, লিম্ফোমা ছিল, যেমন আমরা অনেকেই জানি যে ছোটোবেলায় লিম্ফোমা হলে রেডিওথেরাপি দিতে হয় বুকের মধ্যে। তখন অনেক সময় ব্রেস্টের আশেপাশে যদি কোথাও রেডিওথেরাপি দেওয়া হয় মিনিমাম 10 বছর আগে, তাহলে সে স্ক্রিনিংয়ের আন্ডারে আসে। এছাড়া কিছু জেনেটিক স্পেসিফিক ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোম আছে, লিভ-ফ্রেমেনি, কাউডেন সিনড্রোম, এই ধরনের যদি তার পারিবারিক ইতিহাস থাকে যে তাহলে তাদেরকে হাই রিস্ক ধরা হয়। এবং হাই রিস্কের ক্ষেত্রে একটা স্পেশাল টেস্ট করা হয়, সেটা হচ্ছে MRI অফ দ্য ব্রেস্ট। আপনার কাছে আরো বিস্তারিত শুনবো এবং অনেক আরো প্রশ্ন আছে, তবে এই মুহূর্তে আমাদেরকে ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, এসকেএফ অনকোলজির সৌজন্যে আপনারা দেখছেন বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন।
ফিরে এলাম বিরতির পর। এসকেএফ অনকোলজি সৌজন্যে আপনারা দেখছেন বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে। এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজুর রাহালা। দর্শক, কথা বলছি আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে এবং বিশেষজ্ঞ অতিথি হিসেবে আজ আমাদের সাথে আছেন ডক্টর সৈয়দ মোহাম্মদ আরিফুল ইসলাম। বিরতিতে যাবার আগে আপনার কাছে কিন্তু আমরা এরই মধ্যে আর্লি স্ক্রিনিং নিয়ে এবং স্ক্রিনিং নিয়ে আসলে অনেক কিছু শুনেছি। আপনি এর মধ্যে রিস্ক গ্রুপের মধ্যে বলেছেন যে যার পরিবারে ব্রেস্ট ক্যান্সার আছে ওনারা কিন্তু রিস্ক গ্রুপের মধ্যে পড়ছেন এবং ওনাদের স্ক্রিনিংটা খুব ভালোভাবে মেনটেন করা উচিত। এখানে অনেকের পরিবারে দেখা যায় হয়তো তার ব্রেস্ট ক্যান্সার ছিল না, কিন্তু ব্রেস্ট টিউমার ছিল, হয়তো তার মা বা অন্য কারোর ব্রেস্ট টিউমার ছিল, হয়তো ওনারা সার্জারি করে সেটাকে রিমুভ করেছেন। ওনারাও কি আসলে এই রিস্ক গ্রুপের মধ্যে পড়েন কিনা? নট নেসেসারিলি সবাই আসলে এরকম রিস্ক গ্রুপে পড়ে না, কারণ হচ্ছে যে টিউমার তো আসলে সবগুলো ক্যান্সারাস হয় না, সবগুলো ক্যান্সার না, অনেকগুলো সাধারণ নন ক্যান্সার টিউমার থাকে। তখন সব ধরনের রোগীকে যদি আমাদেরকে স্ক্রিনিং করতে হয়, ধরে নেই বাংলাদেশের অর্ধেক নারী, যদি আমরা ধরি 10 কোটি নারী এবং তাদের 25 বছরের উপরে নারীর সংখ্যা 5 কোটি, তাহলে সেই 5 কোটি নারীকে যদি আমি স্ক্রিনিং করতে যাই তার যে কষ্ট হবে সরকারের এবং অন্যান্য সব কিছু, সেটা খুব ডিফিকাল্ট হবে। সেই জন্য আমাদেরকে অবশ্যই আরও স্পেসিফিক হতে হবে যে আমরা কাদেরকে করতে চাই এবং কাদেরকে করলে আমাদের আসলে আগে রোগ নির্ণয় করা যাবে এবং রোগ নির্ণয়ের মাধ্যমে আগে চিকিৎসা করা যাবে। এই গ্রুপটাকে আসলে আগে আইডেন্টিফাই করতে হবে যে কাদের জন্য বেশি জরুরি। আপনি বেশ কয়েকটি পরীক্ষার কথা বলছিলেন, যেটা ম্যামোগ্রাফির কথা বলেছেন, এমআরআই এর কথা বলেছেন। এই পরীক্ষাগুলো আমাদের দেশে আসলে কোথায় কোথায় অ্যাভেলেবল আছে? আমরা যদি ভাবি, আমাদের কিন্তু বেশিরভাগ মানুষই আসলে গ্রামে থাকেন, ওনাদের জন্য আসলে এই পরীক্ষাগুলো কোথায় অ্যাভেলেবল, ওনারা কোথায় আসবেন যদি ওনারা ভাবেনও যে আমরা যাব স্ক্রিনিং করতে? জি, পরীক্ষাগুলো আসলে ম্যামোগ্রাফি খুবই সাধারণ একটি পরীক্ষা, এটা একটা এক্সরে পরীক্ষার মতো পরীক্ষা। এটা অনেক ক্ষেত্রে আমাদের জেলা শহরেও সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাসপাতালে বলা উচিত, বিভিন্ন হাসপাতালে এটা অ্যাভেলেবেল আছে। এছাড়া আমাদের রাজধানী বা বড় বিভাগীয় শহরগুলোতে তো সব সরকারি এবং বেসরকারি জায়গায় করা যায় ম্যামোগ্রাফি। এছাড়া আলট্রাসোনোগ্রাফি সব সরকারি এবং বেসরকারি যে জায়গায় আলট্রাসোনোগ্রাফি মেশিন আছে সব জায়গায় করা যায়। এছাড়া যেগুলো ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনের কথা আমরা আগে বলেছিলাম, সেটা যে কোনো ভালো যারা বিশেষজ্ঞ ডাক্তার আছেন, মহিলা ডাক্তার হতে পারে, পুরুষ, তার পছন্দ মতো যে কোনো ডাক্তারকে দিয়ে সেই পরীক্ষা 3 বছর একবার বা 2 বছর একবার করা যায়। আর এমআরআইটা তো হলো স্পেশাল পরীক্ষা, এটা স্পেসিফিক হাই রিস্ক গ্রুপের জন্য। সেরকম হলে সে এমআরআই যেখানে হয় সরকারি, বিশেষ করে এই ধরনের পরীক্ষাগুলো বড় মেডিকেল কলেজ হাসপাতালগুলো বা বিভাগীয় শহরগুলোতে হয়, সেখানে করা উচিত, সেখানে গিয়ে করা উচিত। এবার একটু জানতে চাই আপনার কাছে, আমরা যদি আউটকামের কথা ভাবি, আর্লি স্ক্রিনিং আসলে কেন দরকার আমরা শুনছি আপনার কাছে। যদি এমন হয় যে আসলে স্ক্রিনিং আমাদের দেশে মানুষজন যেখানে রোগ হলেই ওনারা ডাক্তারের কাছে যান না, সেখানে স্ক্রিনিং এর ব্যাপারটার গুরুত্ব ওনারা ঠিক বুঝতে পারেন না। এখানে যদি আপনি আমাদেরকে বলেন যে একটা রোগ হয়ে গেল বা একটা ব্রেস্ট ক্যান্সার ওনারা ডেভেলপ করলো বা একটা টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার, সেটা দেরি করে আসলেন, সেক্ষেত্রে কি কি কমপ্লিকেশন হয়, যেটা হয়তো আর্লি যদি ডিটেক্ট করা যেত তাহলে হয়তো কমপ্লিকেশন কম হতো বা উনি সুস্থ হওয়ার ওনার সম্ভাবনা বাড়তো? এটা যদি একটু বিস্তারিত বলতেন। এটার আগে আমি জাস্ট মানে একটি পরিসংখ্যান বলি, সেটা হচ্ছে যে যদি আর্লি ব্রেস্ট ক্যান্সার হয়, সারা পৃথিবীতে যে পরিসংখ্যান আছে, আর্লি ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করার পরে ভালো হওয়ার সম্ভাবনা 99%-এর বেশি। তাহলে এই একটা স্টেটমেন্ট দিয়ে বোঝা যায় যে আর্লি মানে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়াটা কত জরুরি। যত দেরিতে ধরা পড়বে তার ভালো হওয়ার সম্ভাবনা কমতে থাকবে, যেখানে 99% মানে আমি বলতে পারি প্রায় 100%, প্রায় কাছাকাছি। তাহলে একটা রোগী সম্পূর্ণ ভালো হয়ে যাবে, সেখান থেকে হয়তো 5% বা 10% কমে যাওয়া তো তার জন্য অনেক বেশি একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ মানে সংখ্যা। তাহলে আমার কাছে মনে হয় যে মানে যেটা প্রশ্ন আপনি করলেন সেটা কি যে আমরা দেরিতে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়লে অসুবিধা হচ্ছে এটাই যে যত দেরিতে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়বে রোগীর ভালো হওয়ার সম্ভাবনা তত কমতে থাকবে এবং চিকিৎসা তত জটিলতর হবে। আমাদের ব্রেস্ট ক্যান্সারের বিভিন্ন রকম চিকিৎসা আছে এবং এই চিকিৎসার মধ্যে একটা প্রধান চিকিৎসা হচ্ছে রেডিওথেরাপি, এবং রেডিওথেরাপির মেশিনের স্বল্পতা সরকারি বেসরকারি সব জায়গায় আছে, এবং যত তাড়াতাড়ি ব্রেস্ট ক্যান্সার ধরা পড়বে তাহলে তার রেডিওথেরাপির অনেক সময় প্রয়োজন হয় না। তাহলে আমাদের সেই রোগীগুলো এই রেডিওথেরাপির যে খরচ আছে বা যে কষ্ট আছে তা থেকে বেঁচে যাবে, তার জীবনযাপনের মান ভালো হবে, দ্রুত চিকিৎসা শেষ হবে, এরকম আরও অনেকগুলো সুবিধা সে পাবে। যত দ্রুত শনাক্ত করা যাবে, যত দ্রুত চিকিৎসা দেওয়া যাবে, তত ওনার ভালো হবার সম্ভাবনা বেড়ে যাবে আর কি। আমাদের দেশের চিত্র যদি বলতেন আপনার অভিজ্ঞতা থেকে, কোন পর্যায়ে রোগীরা আসছে? এটা আসলে
সব ধরনেরই, তবে আর্লি ব্রেস্ট ক্যান্সার সবচেয়ে কম আসে। এটাই এই জন্য আমাদের এত ফোকাস করার জায়গা যে আর্লি ব্রেস্ট ক্যান্সার খুবই কম আসে। আমার ব্যক্তিগত কথা, এটা আসলে কোনো পরিসংখ্যান না, আমার দেখা শুধুমাত্র যারা একটু শিক্ষিত শ্রেণীর মানুষ তারা আর্লি ব্রেস্ট ক্যান্সার নিয়ে আগে আসেন, এবং আমাদের যারা একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, যাদের শিক্ষার হার একটু কম অথবা অর্থনৈতিকভাবে এত সচ্ছল না, এই দুইটার যে কোনো একটা অথবা দুইটা ক্রাইটেরিয়া যারা আছে, তাদের মধ্যে দেখা যায় যে ব্রেস্ট ক্যান্সার হলেও অনেক সময় ধরা পড়তে পড়তে দেরি হয়ে যায়। ওনার সমস্যা নিয়ে ওনার আত্মীয় স্বজন কাউকে বলেন না, ওনার হাজব্যান্ডকে বলেন না, ভাইকে বলেন না, টেস্ট করতে দেরি হয়ে যায়। অনেক ক্ষেত্রে আসার পরেও চিকিৎসা করাটা দুরূহ হয়ে যায়, যেহেতু রোগীর মানে টেস্ট কি করতে হবে তা বোঝানো এই শিক্ষার জন্য অনেক সময় কঠিন হয়ে যায়, যে আপনাকে এই পরীক্ষাগুলোর মধ্যে যেতে হবে। সেই জন্য আমার কাছে মনে হয় যে আমার দেখা ব্রেস্ট ক্যান্সারের বাংলাদেশে আর্লি খুবই কম আসে, মাঝামাঝি পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আসে, দ্বিতীয় পর্যায়ে কিছু রোগী আসে, কিন্তু চতুর্থ পর্যায়ে রোগী আসে, একদম শেষ পর্যায়েও আসে। একেবারে শেষ পর্যায়ে আসলে আসলে আমরা কি ধরনের ভরসা দিতে পারি ওনাদেরকে, কতদিন আসলে? এইটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং ব্রেস্ট ক্যান্সারের জন্য আমি বলবো, কারণ হচ্ছে যে অন্য সব ক্যান্সারের সাথে ব্রেস্ট ক্যান্সার একরকম না। ব্রেস্ট ক্যান্সার যদি হরমোন পজিটিভ হয়, তাহলে শেষ পর্যায়ে যদি ক্যান্সারের রোগী আসে, তাহলেও চিকিৎসার মাধ্যমে রোগীকে দীর্ঘদিন ভালো রাখা যায়, এবং খুব সহজেই। এটা হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার, সে একটা ট্যাবলেট খেয়ে, যেটা দাম হয়তো 20 টাকা বা 30 টাকা, সেটা খেয়ে রেগুলার একটা করে ডেইলি সে দীর্ঘদিন ভালো থাকতে পারে, এবং এটা পৃথিবীর সব জায়গায় যেরকম সম্ভব বাংলাদেশেও সম্ভব। তাহলে মানে শেষ পর্যায়ের ব্রেস্ট ক্যান্সারই হতাশা হওয়ার কিছু নাই, এবং মানে মন খারাপ করারও কিছু নাই। আমি মনে করি যে যদিও আমরা চাই যে আর্লি ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন, কিন্তু যত দেরিতে ধরা পড়ুক না কেন, চিকিৎসার ব্যবস্থা আছে, এবং চিকিৎসার মাধ্যমে রোগী দীর্ঘদিন ভালোও থাকতে পারে। তার মানে একেবারে শেষ দিকে আসলে যে একেবারেই হতাশ হয়ে যাওয়ার মতো বা খুব বেশি দিন বাঁচা যাবে না সেরকম ব্যাপারটি নয়। রোগী ভালো থাকা ব্রেস্ট ক্যান্সার থেকে আসলে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা কতটুকু, এবং আপনারা কি ধরনের রোগী পান সেটা যে ছড়িয়ে যাচ্ছে? ব্রেস্ট ক্যান্সার থেকে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা সবসময়ই থাকে, যে কোনো ক্যান্সারে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এটা নির্ভর করে, প্রথম সেই আগের কথায় চলে আসে যে আর্লি ডিটেকশনের কথা। যদি দেরি পর্যায়ে আসে, অনেক সময় আমরা এমনও দেখি যে রোগীর ক্যান্সার ধরা পড়েছে 6 মাস আগে, রোগী কোথায় চিকিৎসা করবে, কিভাবে করবে, কোথায় যাবে, এটা জানতে জানতে তার 6 মাস পর চলে আসে। তখন তার ক্যান্সার তো আর আগের পর্যায়ে থাকে না, তখন চলে যায়, ছড়িয়ে যায় আশেপাশে। তাহলে ব্রেস্ট ক্যান্সার ছড়িয়ে পড়ার মেইন কারণ আমার কাছে মনে হয় সময়টা, যে ডিটেকশন অ্যান্ড স্টার্টিং অফ ট্রিটমেন্ট। আরেকটা জিনিস আমি আপনার সাথে আলোচনার ক্ষেত্রেই বলছি, যেটা আসলে আমাদের সব ডাক্তারদেরই মনের কথা, সেটা হচ্ছে আমাদের অনেক রোগী আছে যারা বিদেশে চিকিৎসা করতে চান, বাংলাদেশে চিকিৎসা করতে শুরু করে তারপর ক্যান্সার ধরা পড়লে বিদেশে চলে যেতে চান। এটা সবার ব্যক্তিগত স্বাধীনতা যে সবাই বিদেশে চিকিৎসা করতে চায়, কিন্তু এটার একটা কিন্তু দেরি আছে। মানে বিদেশে যাওয়া তো আর বললে সাথে সাথে যাওয়া যায় না, 1-1.5 মাস সময় লাগে, বিভিন্ন প্রস্তুতির প্রয়োজন হয় ওখানে ডাক্তার দেখাতে। এই 1-1.5 মাসও কিন্তু ক্যান্সার ছড়িয়ে যাওয়ার জন্য যথেষ্ট সময়। সুতরাং এই কিছু জিনিস আছে যেগুলো ক্যান্সার ছড়িয়ে পড়ার ক্ষেত্রে একটা প্রধান ভূমিকা পালন করে, এবং আমরা কিন্তু ব্রেস্ট ক্যান্সার ছড়িয়ে পড়া রোগী প্রায় পাই, এবং সেটা সাধারণত সব জায়গায় আসলে শরীরের বিভিন্ন জায়গায়, এমন কোনো নির্দিষ্ট জায়গা নেই যে ছড়ায় না, আবার এমন কোনো নির্দিষ্ট জায়গা নেই যে ওখানেই বেশি ছড়ায়। এই যেটা আপনি বলছিলেন যে বিদেশে যাওয়ার জন্য দেরি করছেন, অথবা হয়তো একটা সিদ্ধান্ত নিতে দেরি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আরো বেড়ে যেতে থাকে। যত দ্রুত শনাক্ত করা যাবে এবং যত দ্রুত চিকিৎসা শুরু করা যাবে, ওনাদের সুস্থ থাকার বা সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। অনেকগুলো বিষয় নিয়ে জানতে পেরেছি, আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিভাবে ওনারা ভালো থাকবেন, কিভাবে ওনারা সাবধানে থাকবেন, এবং কি ধরনের লাইফস্টাইল মেনটেন করা উচিত এ ব্যাপারে যদি বলতেন। আসলে ব্রেস্ট ক্যান্সার এমন একটা রোগ যেটা হচ্ছে কিউরেবল, এটা প্রথমে চিন্তা করতে হবে। প্রথমে ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা জরুরি, সচেতনতা যদি হয়, তারপরে দ্বিতীয় যেটা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং প্রোগ্রামটা জরুরি, দ্বিতীয় যে ব্রেস্ট ক্যান্সার যদি শনাক্তকরণটা সহজ করে করা যায়, তারপরে তৃতীয় অংশ আছে চিকিৎসা। এবং চিকিৎসা হলো গিয়ে অন্যান্য সব চিকিৎসার থেকে ব্রেস্ট ক্যান্সার কিন্তু সহজ চিকিৎসা করা, এবং খুব সহজে চিকিৎসা করা যায়, রোগী ভালো হয়। সুতরাং আমার একটা স্টেটমেন্ট থাকবে সব বাংলাদেশের সব রোগী এবং সব মহিলাদের জন্যই, যদি আপনি সামান্যতম সন্দেহ করেন যে আপনার ব্রেস্ট ক্যান্সার হচ্ছে বা হয়েছে বা আপনার সম্ভাবনা আছে, আপনি সচেতন হবেন, এবং সেই প্রথম স্টেপ থেকে যেগুলো বলেছে সচেতন হবেন, স্ক্রিনিং করবেন, এবং লাগলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করবেন, তাহলে আপনি সম্পূর্ণ দ্রুত সুস্থ হয়ে যাবেন।
আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে এই যে ব্রেস্ট ক্যান্সার বিষয়টি নিয়ে এবং কেন আর্লি স্ক্রিনিং জরুরি, সেটার আর্লি স্ক্রিনিং সম্ভব হলে আমরা কি ধরনের ফলাফল পেতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমাদের দর্শকদেরকে অনেক কিছু জানিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এসকেএফ অনকোলজি সৌজন্যে আপনারা দেখছেন বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।